everyone, welcome to 10 minute chemistry. আজকে আমি শুরু করতে যাচ্ছি ক্লাস 11th কেমিস্ট্রির মানে তোমাদের যেটা সেকেন্ড সেমের অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, যেখানে জৈব যৌগের বিশ্লেষণ এরকম জৈব যৌগের প্রথম চ্যাপ্টার যেটা, সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। আর আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেগুলো কিন্তু এক্সাম রিলেটেড টপিক থাকবে, এবং এর সাথে সাথে আমরা চেষ্টা করব যাতে আমাদের অর্গানিক কেমিস্ট্রির ভিতটা আমরা শক্ত করতে পারি। ঠিক আছে, কারণ বেসিক না জানলে আমাদের পরে অ্যাডভান্সে গিয়ে প্রবলেম হয়। চলো ক্লাসটি শুরু করা যাক। আর আমি জানি ইউটিউবে অনেক টিচার আছে এরকম ভীষণ ভালো ভিডিও বানাচ্ছেন, তারা তোমরাও দেখছো সেই ভিডিওগুলো, উপকৃত হচ্ছ। আমি নতুন শুরু করছি, তো জানি না কতটা কি কমপ্লিট করাতে পারবো। তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু জানাবে, ফিডব্যাক দেবে অবশ্যই। আর আমি আমার দিক থেকে 100% চেষ্টা করছি। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার আছে জৈব যৌগের মৌলিক ধারণা ও বিশ্লেষণ। এই চ্যাপ্টারটি শুরু করতে হলে আমাদের সবার প্রথমে যেটা জানা দরকার সেটা হলো জৈব যৌগ কি, তাই তো? এবার জৈব যৌগ বলতে জৈব কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত, মানে মনে হয় যেন জীব থেকে যা যা পাচ্ছি আমরা সেটাই জৈব, সেটাই অর্গানিক, তাই না? তো ঠিক সেরকমই ব্যাপার, জীবদেহে যে সমস্ত যৌগগুলো আমরা পাই সেগুলোকেই আমরা জৈব যৌগ বলি। এবার বিজ্ঞানীরা অনেক রিসার্চ করার পর এটাও বের করতে পেরেছেন যে অজৈব যৌগ থেকেও জৈব যৌগ প্রস্তুত করা হয়। তো তোমরা ক্লাস 10-এ নিশ্চয়ই পড়েছো যে বিজ্ঞানী বোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ আবিষ্কার করেছেন, এবং সেই জৈব যৌগটির নাম কি তোমরা সকলেই জানো। সেই জৈব যৌগটি হলো ইউরিয়া। ইউরিয়া সর্বপ্রথম এমন একটি জৈব যৌগ যেটা অজৈব যৌগ থেকে তৈরি হয়েছে, অ্যামোনিয়াম সায়ানেট থেকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এবার জৈব যৌগের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। জৈব যৌগের বৈশিষ্ট্য বলতে প্রথমেই এই জৈব যৌগ কথাটি বলতে আমরা বুঝি কার্বন পরমাণুকে থাকতে হবে। যৌগে কার্বন পরমাণু থাকতে হবে, এবং এই কার্বন পরমাণু কি করতে পারে, অন্য আরো কার্বন পরমাণুর সাথে বন্ধন গঠন করতে পারে, এবং এই কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সাথেও বন্ধন গঠন করতে পারে। তাহলে যে সমস্ত যৌগের মধ্যে কার্বন পরমাণু থাকবে এবং তার সাথে কার্বন হাইড্রোজেন বন্ধন আমরা দেখতে পাবো, সেইগুলোকে আমরা জৈব যৌগ হিসেবে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, যেরকম সবাই তোমরা একটা এক্সাম্পল জানো, মিথেন, CH4। মিথেন হলো একটি জৈব যৌগ। যেরকম তারপর আমরা ইথিলিনের সংকেত লিখতে পারি C2H4, ইথিলিন জৈব যৌগ, অ্যাসিটিলিন জৈব যৌগ। ঠিক আছে, এই সমস্ত জৈব যৌগগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ঠিকই, কিন্তু তার আগে একটু ধারণাটা নেওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারলাম, কার্বন পরমাণু থাকতে হবে জৈব যৌগে। এবার আমাদের মনে একটি প্রশ্ন আসবে যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সায়ানাইড এই সমস্ত কি তাহলে জৈব যৌগ হিসেবে কাজ করবে? না, এই সমস্ত জৈব যৌগ হিসেবে কাজ করবে না। কেন? কারণ আমাদের এটা মনে রাখতে হবে যে কার্বন পরমাণু থাকলেই সেটি জৈব যৌগ নাও হতে পারে আবার। ঠিক আছে, এরকম কিছু কিছু এক্সাম্পল আছে, যেরকম কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সায়ানাইড। তো এইগুলোতে কার্বন আছে, এই যৌগগুলোতে কার্বন আছে, কিন্তু এরা হলো জৈব যৌগ নয়, এরা জৈব যৌগ নয়। ঠিক আছে, তার মানে কার্বন থাকলেই যে সেই যৌগটি জৈব যৌগ হবে এরকমও
কোনো কথা নেই, ঠিক আছে। তা কিন্তু আবার জৈব যৌগতে কার্বন থাকতেই হবে। যদি এরকম কিছু আমরা লিখি যার মধ্যে কার্বনই নেই, তার মানে বুঝতে হবে সেটা জৈব যৌগই না। আবার কার্বন থাকলেই যে সেটা জৈব যৌগ হবে এরকমও না। ব্যাপারটা ভীষণ কনফিউজিং, তবে পড়তে পড়তে এটা আয়ত্তে এসে যাবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি জৈব যৌগের একটা ধারণা। এবার জৈব যৌগে যে কার্বন পরমাণু থাকবে তাকে আমাদেরকে ভালো করে চিনতে হবে। তাহলে চলো এবার কার্বন পরমাণুর পরিচয়টা দিই। এবার কার্বন পরমাণুর পরিচয় দিতে হলে তোমাদেরকে জানতে হবে কার্বন পরমাণুতে কতগুলি পারমাণবিক, কতগুলি ইলেকট্রন আছে, কতগুলি প্রোটন আছে, মানে কার্বন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত, কার্বন পরমাণুর ভর সংখ্যা কত, এই সমস্ত কিছু জানতে হবে। তাহলে তোমরা সবাই জানো যে কার্বন পরমাণুর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সেটা হলো 6, আর ভর সংখ্যা যেটা সেটা হলো 12, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা নিউট্রন সংখ্যাটা বের করতে পারি। নিউট্রন সংখ্যা কি করে বের করে? ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যাকে বিয়োগ করতে হয়। তার মানে নিউট্রন কতগুলি আছে? 6টি, ঠিক আছে। এই হলো কার্বন পরমাণুর পরিচয়। এবার আমরা কি জানি, যতগুলো প্রোটন থাকে, পরমাণু সংখ্যা যত, ততগুলো প্রোটন থাকে। আবার প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তাই। তাহলে কার্বন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত? 6। ইলেকট্রন 6। প্রোটন, প্রোটনও 6, ঠিক আছে। এবার ইলেকট্রন 6 এটা আমাদের জানা হয়ে গেল। জেনে নিলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারবো। ইলেকট্রন বিন্যাস করতে হলে আমরা জানি প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে এবং তার পরের কক্ষপথে 4টি ইলেকট্রন থাকতে পারে। এবার সমস্ত মৌলগুলি কি চায়? ওদের সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন পূর্ণ করতে চায়। এবার 8টি ইলেকট্রন সে ইলেকট্রন দানের মাধ্যমেও পূরণ করতে পারে বা অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন গ্রহণের মাধ্যমেও পূরণ করতে পারে। কার্বন পরমাণুর যে কক্ষপথ লাস্ট, সর্বশেষ কক্ষপথ, সেখানে 4টি ইলেকট্রন আছে। ও কি করতে পারে? যদি এই 4টি ইলেকট্রন অন্য কোনো মৌলকে দান করে দেয় তাহলে তার সামনে 2 থাকবে। এবার 2 কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করবে? 2 যদি থাকে হিলিয়াম, কারণ হিলিয়াম যেই নিষ্ক্রিয় গ্যাস তার ইলেকট্রন বা প্রোটন সংখ্যা 2। তাহলে ও 4টা যদি ইলেকট্রন দান করে দেয় কার্বন, তাহলে ও হিলিয়ামের মতো আচরণ করতে পারে। অথবা ও যদি অন্য কোনো মৌল থেকে 4টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ওর কি হয়ে যাবে? 2 আর 8, 2 8 মানে ওর টোটাল ইলেকট্রন 10টি হয়ে যাবে। এবার কোন নিষ্ক্রিয় গ্যাসের টোটাল ইলেকট্রন 10? নিয়ন, অবশ্যই নিয়নের টোটাল ইলেকট্রন 10। তাহলে কার্বন যদি 4টা ইলেকট্রন দান করে তাহলেও ও নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে, আবার 4টা ইলেকট্রন গ্রহণ করলে তাহলেও ও নিষ্ক্রিয় গ্যাসের মতোই আচরণ করতে পারছে। এবার দুটোই সুবিধা ওর কাছে আছে, কিন্তু ও কোনোটিরই ইউজ করে না। ও কি করবে? ও এই 4টা ইলেকট্রন না কাউকে সম্পূর্ণ দান করে দেবে, না কারোর থেকে সম্পূর্ণ ইলেকট্রন গ্রহণ। এই 4টা ইলেকট্রন ও অন্যের সাথে শেয়ারিং করবে। শেয়ারিং মানে তোমরা হয়তো পড়েছো ক্লাস 10-এ সমযোজী যৌগ কি করে তৈরি হয়, তড়িৎযোজী যৌগ কি করে তৈরি হয়। তো সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইলেকট্রন শেয়ারিং হয়, আর তড়িৎযোজীর ক্ষেত্রে ইলেকট্রন কি হয়? সম্পূর্ণ হয় দান করে দিবে, না হলে সম্পূর্ণ গ্রহণ করে নেবে, এরকম। তাহলে কার্বন যখন 4টে হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করবে
তখন প্রত্যেকটা হাইড্রোজেনেরও তো ইলেকট্রন আছে, সেটা আমি ক্রস দিয়ে দেখাচ্ছি, আর প্রতিটা কার্বনের ইলেকট্রনকে ডট দিয়ে দেখাচ্ছি। এবার শেয়ারিং করা মানে হচ্ছে কার্বন এই হাইড্রোজেনের সব ইলেকট্রনকে নিয়ে নেবে না, মানে ওদের সাথে শেয়ারিং করছে, আবার হাইড্রোজেন গুলো কার্বনের প্রত্যেকটা সাথে শেয়ারিং করছে। তো এই হলো শেয়ারিং করলে ছবিটা এরকম হয়। তো তারপর যে বন্ডগুলো গঠন হয় সেগুলোকে আমরা বলি সমযোজী বন্ধন। তাহলে কি বুঝতে পারলাম? কার্বন তার 4টি ইলেকট্রন বাইরের কক্ষপথে সেটা সম্পূর্ণরূপে কাউকে দান করে দেয় না, বা অন্য মৌল থেকে আরো 4টি ইলেকট্রন সম্পূর্ণরূপেও গ্রহণ করে না। ও কি করবে? ও শেয়ারিং করবে, মানে বলবে যে তোর ইলেকট্রনটাও আমাকে ব্যবহার করতে দে, হাইড্রোজেনকে বলবে, আর আমারটাও তুই ব্যবহার কর, আমরা দুজনেই সমভাবে ব্যবহার করি ইলেকট্রনগুলো। সেটাই হচ্ছে কার্বনের ধর্ম। ঠিক আছে, তাহলে এই গেল। তার মানে বোঝা গেল কি কার্বন সব সময় সমযোজী বন্ধন সৃষ্টি করতে চায়, সমযোজী বন্ধন তৈরি করে। এই কথাটা মনে রাখতে হবে যে কার্বন কিন্তু সব সময় সমযোজী বন্ধন গঠন করে। বোঝা গেল? ঠিক আছে। এবার আমাদের সংকরায়ন সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, কিন্তু যেহেতু সংকরায়ন তোমাদের ডিটেলস দরকার নেই, শুধু একটি কার্বন পরীক্ষাতে চিহ্নিত করে দেবে, বলবে যে এই কার্বনটির সংকরায়ন অবস্থাটি বলো, বা বলবে যে মিথেনের কার্বনটির সংকরায়ন অবস্থা কি, বা ইথিলিনের কার্বনগুলির সংকরায়ন অবস্থা কি, এরকম ধরনের। তো এই সংকরায়ন অবস্থা সেটির একটা ট্রিক দিয়ে আমরা শিখব। সংকরায়ন তোমরা আগেও পড়েছো নিশ্চয়ই। কি কি সংকরায়ন হতে পারে জৈব যৌগে? sp3 সংকরায়ন হতে পারে, sp2 সংকরায়ন হতে পারে, আর sp সংকরায়ন হতে পারে কার্বন পরমাণুগুলি। ঠিক আছে, এবার কখন sp3 সংকরায়ন হবে, কখন sp2 হবে, কখন sp হবে, এটা আমরা নির্ণয় করার জন্য একটা ছোট্ট ট্রিক মনে রাখবো। সেটা হলো যখন কার্বন পরমাণুর সাথে যুক্ত সব বন্ধন এক বন্ধন থাকবে। যখন কার্বন পরমাণুর সাথে যুক্ত সবগুলো বন্ধন এক বন্ধন হবে, মানে সিঙ্গেল বন্ড হতে হবে, তখনই সেই কার্বনটিকে আমরা sp3 বলবো। এটা একটা। sp2 কখন বলবো? যখন কার্বন পরমাণুর সাথে একটি দ্বিবন্ধনও থাকবে, তখন সেই কার্বনটাকে আমরা বলবো sp2 সংকরায়ন। ঠিক আছে, sp তাহলে কি হবে? এটা তোমরা নিজেরাই আন্দাজ করতে পারছো যে যখন কার্বন পরমাণুর সাথে ত্রিবন্ধন থাকবে, যখন কার্বন পরমাণুর সাথে একটি ত্রিবন্ধন থাকবে তখন সেই কার্বনটাকে আমরা বলবো sp সংকরায়িত। ঠিক আছে, এবার sp সংকরায়িতর ক্ষেত্রে আরেকটা উদাহরণ আমরা দেখতে পাই, যেরকম ত্রিবন্ধন যদি থাকে, এক্সাম্পলটা দেখে নাও,
তখন এই কার্বনটা আমরা কি বলবো, sp সংকরায়িত। এই কার্বনটাকে কি বলবো, sp সংকরায়িত। ঠিক আছে, sp2 এর ক্ষেত্রে এই কার্বনটা দ্বিবন্ধনের সাথে যুক্ত, তার মানে এটা sp2 সংকরায়িত। এই কার্বনেও একটা দ্বিবন্ধন দেখা যাচ্ছে, তাহলে এটা sp2 সংকরায়িত। সেম ভাবে যদি এটা ড্র করি, এখানে দেখো সব কার্বনগুলোর সাথে কিন্তু সব সিঙ্গেল বন্ড আছে, সব এক বন্ধন আছে। তো যখনই সব এক বন্ধন হয়ে যাবে সেই কার্বনটা হয়ে যাবে কি sp3 সংকরায়িত। এটাও sp3 সংকরায়িত। এটা একটু মনে রাখতে হবে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রত্যেকটি কার্বনের সাথে আমি কিন্তু 4টে করে বন্ড দিচ্ছি। এখানেও 4টে বন্ড, এখানেও কার্বনের সাথে দ্বিবন্ধনের 2টো আর এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন, টোটাল 4টে। ওখানেও দেখবে ত্রিবন্ধনের 3টে বন্ড আর এদিকে হাইড্রোজেনের সাথে একটা, মানে কার্বনের সাথে 4টেই বন্ড আমরা দিচ্ছি। কেন? কারণ আমরা দেখেছিলাম ইলেকট্রন বিন্যাস করার সময় 2 আর 4, 6 তো কার্বন, ইলেকট্রন বিন্যাস করলে 2 4 আসছিল। এবার শেষের কক্ষপথের যে ইলেকট্রন নাম্বার সেটা হচ্ছে তার যোজ্যতা, তার মানে কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এবার যদি 4-এর বেশি হয়ে যায় তখন আমাদের 8 থেকে সেই নাম্বারটা মাইনাস করতে হয় যোজ্যতা নির্ণয়ের ক্ষেত্রে। তো এখানে কার্বনের 4 অবধি আছে, তো 4, কার্বনের যোজ্যতা 4। এবার যার যোজ্যতা যত হয় সে ততগুলি বন্ড গঠন করতে পারে, এটা মনে রাখতে হবে। তাহলে কার্বন সবসময় 4টেই বন্ড গঠন করতে পারে। বা আমরা এটাকে সহজে মনে রাখতে পারি, যেরকম মা কালীর 4 হাত সেরকম কার্বনেরও 4টে হাত। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি সংকরায়ন। এবার সংকরায়নটা দেখে আমাদের একটি ধারণা হলো কি, কার্বন কিন্তু এক বন্ধনও যেরকম তৈরি করতে পারে, দ্বিবন্ধনও তৈরি করতে পারে, আবার ত্রিবন্ধনও তৈরি করতে পারে। তাহলে এই এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন, এই 3টে বন্ডের মধ্যে আমি যদি বলি যে কোন বন্ডের দৈর্ঘ্য সবথেকে বেশি, বন্ধন দৈর্ঘ্য, এবার দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে আমরা একটা ট্রিক মনে রাখবো। এবার হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে আমাদের সব সময় মাথায় রাখতে হবে সিঙ্গেল বন্ড, মানে এক বন্ধনের দৈর্ঘ্য সব থেকে বেশি, তারপর দ্বিবন্ধন এবং তারপর ত্রিবন্ধন। তাহলে সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য সব থেকে বেশি, তারপর দ্বিবন্ধন, তারপর ত্রিবন্ধন। বন্ধন দৈর্ঘ্যের পর আমরা যেটা মনে রাখবো সেটা হলো বন্ধন শক্তি। বন্ধন শক্তি, বন্ধন শক্তি কথাটা থেকে বুঝতেই পারছো যে কোন বন্ডটাকে ভাঙতে আমাদেরকে বেশি শক্তি দিতে হবে, সেটাই হলো বন্ধন শক্তি। এবার আমি যদি সিঙ্গেল বন্ডকে ভাঙতে চাই তাহলে বেশি শক্তি দিতে হবে নাকি ডবল বন্ড না ট্রিপল বন্ড? কি করে মনে রাখবো? দেখবে কোনো লাঠিকে, যদি লাঠিটাকে ভেঙে ভেঙে 3টে ভাগে নেওয়া হয় তখন সেটাকে আমরা ভাঙতে গেলে বেশি শক্তি দিতে হবে। কিন্তু যদি লাঠিটা 2টো রাখি তাহলে একটু কম শক্তি দিলেই ভেঙে যাবে। বা শুধু যদি লাঠিটা একটাই থাকে বড়, তাহলে তাকে ভাঙতে কি আরো কম শক্তি দিতে হবে। ঠিক আছে না? বা তোমরা এটা বাড়িতে সবার নিশ্চয়ই পাটশোলা দেখেছো, তো পাটশোলার ক্ষেত্রে দেখবে কি একটা বড় পাটশোলা নিলে যার বন্ধন দৈর্ঘ্য অনেক বেশি, সেটা ইজিলি ভাঙা যাচ্ছে না, সহজেই ভেঙে যেতে পারছে। এবার ওটা ভেঙে 2টো পার্ট আমরা নিলাম, সেটাকে ভাঙতে একটু বেশি শক্তি দিতে হচ্ছে। এবার যদি ওটাকে 3টে ভাগে ভাঙার পর 3টে একসাথে করে ভাঙতে চাই, দেখবে ভাঙছেই না, কারণ প্রচুর শক্তি দিতে হবে সেটা ভাঙতে হলে। তো সেই হচ্ছে ব্যাপারটা এরকম এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের ক্ষেত্রে।
বন্ধন শক্তি তাহলে সব থেকে বেশি হবে ত্রিবন্ধন, ত্রিবন্ধনকে ভাঙতে সব থেকে বেশি শক্তি দিতে হবে, তারপর দ্বিবন্ধনকে, তারপর সিঙ্গেল বন্ডকে। এবার বন্ধন দৈর্ঘ্য যদি মনে থাকে শক্তিটা তার অপোজিট, আর যদি শক্তি মনে থাকে তাহলে দৈর্ঘ্যটা তার অপোজিট। যেভাবে সুবিধা হবে সেভাবে মনে রাখতে হবে। এবার আরেকটা ক্রম আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো তড়িৎ ঋণাত্মকতার ক্রম। ঋণাত্মকতা আশা করি তোমরা সকলেই জানো যে যদি দুটো পরমাণু দিয়ে একটি বন্ড গঠন হয়, সেই বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন থাকে। এবার এই দুটো পরমাণুর মধ্যে কোনো একটি পরমাণু সেই বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখার চেষ্টা করবে। আমরা এখানে ধরে নিলাম বি বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখার চেষ্টা করছে। তার মানে বলা যাবে যে বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি দেন এ। ঠিক আছে, তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রনগুলো, সেটি যেই পরমাণুটি তার নিজের দিকে ধরে রাখার ক্ষমতা দেখাবে, তার মানে বুঝবো তার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ঠিক আছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম আমরা দেখব। sp সম্পরায়িত যে কার্বন তার সব থেকে বেশি হবে, তারপর sp2 সম্পরায়িত কার্বনের বেশি হবে, তারপর sp3 সম্পরায়িত কার্বন। তাহলে sp, sp2, sp3 তড়িৎ ঋণাত্মকতার কথা বলছি। ঠিক আছে, এবার চলে আসবো আম্লিকতা। আম্লিকতার একটি ক্রম আমাদেরকে জানতে হবে। আম্লিকতার ক্রম কি করে জানবো? আম্লিকতার ক্ষেত্রে ক্রমটা ঠিক সেম যেটা তড়িৎ ঋণাত্মকতার ক্রম সেটাই হবে। তার মানে sp সংকরায়িত বেশি, sp2, তারপর sp3। এবার যদি তোমাকে একটা एग्जांपल দিয়ে বলে যে CH3CH3 CH2 double bond CH2 আর CH triple bond CH, এই তিনটে যৌগের মধ্যে কার আম্লিকতা বেশি, তখন কি করব আমরা তার সংকরায়ন অবস্থা বের করব। ট্রিপল বন্ড বোঝাই যাচ্ছে কার্বনের সংকরায়ন কি হবে sp, এখানে কার্বনের সংকরায়ন কি হবে sp2, যেহেতু কার্বনের সাথে একটি ডবল বন্ড আছে। এখানে সব সিঙ্গেল বন্ড, তিনটে হাইড্রোজেনের সাথে তিনটে সিঙ্গেল বন্ড আর এর পাশে কার্বনের সাথে একটা সিঙ্গেল বন্ড, তাহলে এটা হয়ে যাবে sp3। এবার আম্লিকতার ক্রম আমরা জানি sp সবথেকে বেশি, দেন sp2, দেন sp3। তাহলে এবার অর্ডারটা এভাবে লিখে দেব, sp সবথেকে বেশি, দেন sp2, দেন sp3। তাহলে অ্যাসিটিলিন যেটা ছিল সেটা সবথেকে বেশি আম্লিক বা অ্যাসিডিক, তারপর ইথিলিন, তারপর ইথেন। ঠিক আছে, এইটুকু আশা করি একদম ক্লিয়ার। এবার কার্বনের সংকরায়ন অবস্থা বের করার দু তিনটে एग्जांपल আমরা প্র্যাকটিস করে নিই, তারপর আমরা আবার নেক্সট পার্টে যাচ্ছি। এই চারটা एग्जांपलে আমরা কি করব, প্রত্যেকটি কার্বন পরমাণুর সংকরায়ন অবস্থাকে নির্ণয় করব। তাহলে আমরা প্রথমেই শিখে গেছি যদি সব সিঙ্গেল বন্ড থাকে কার্বনের সাথে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে sp3 সংকরায়ন, যদি একটিও ডবল বন্ড দেখতে পাওয়া যায় সেটা হয়ে যাবে sp2 সংকরায়ন, যদি ট্রিপল বন্ড দেখতে পাওয়া যায় সেটা হয়ে যাবে sp সংকরায়ন। ঠিক আছে, এখানে আরেকটা নতুন জিনিস আমরা শিখবো, দেখতে থাকো। সবার ফার্স্টে এটা করি, এখানে এই কার্বনটার সাথে ট্রিপল বন্ড আছে, তার মানে সংকরায়ন হয়ে যাবে sp। তোমরা নিজেরা করার ট্রাই করো, হ্যাঁ। আর এখানে কার্বনের সাথে এই পাশে ট্রিপল বন্ড আছে, আছেই তো একটা, তাহলে sp সংকরায়ন। এই কার্বনের সাথে এই পাশে ডবল বন্ড আছে একটা, তার মানে sp2 সংকরায়ন। এই কার্বনের সাথে এই পাশে ডবল বন্ড আছে একটা, তার মানে sp2 সংকরায়ন।
কিন্তু এই কার্বনটার সাথে দেখো তিনটে হাইড্রোজেন, সেটা অবশ্যই তিনটে সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত, আর তার পাশেও একটা সিঙ্গেল বন্ড, তার মানে চারটি সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত। তাহলে ওর সংকরায়ন হয়ে যাবে sp3। হয়ে গেল, ক্লিয়ার? এবার চলে আসি এটাতে। এখানে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ফার্স্ট যে কার্বনটা তার সাথে তো ডবল বন্ড আছে একটা, তাহলে এই কার্বনের সংকরায়ন কি হয়ে যাবে? ডবল বন্ড থাকলে sp2। এই কার্বনের ক্ষেত্রে কি করব? এখানে কিন্তু একটা ডবল বন্ড নেই, এখানে দুটো ডবল বন্ড দুপাশে। যখনই এরকম কোনো সিচুয়েশন আসবে যে কার্বনের দুপাশে দুটো দ্বিবন্ধন, তখন সেই কার্বনটার সংকরায়নও হয়ে যাবে sp। ঠিক আছে? যদি এরকম দেখতে পাও কোথাও যে কার্বনের দুপাশেই দুটো করে ডবল বন্ড আছে, দুপাশেই ডবল বন্ড আছে, তখন সেটা হয়ে যাবে sp সংকরায়ন। হয়ে গেল। এবার চলে আসি ফার্স্ট এক্সাম্পল, CH3 2CO। প্রথমে এই কার্বনটাকে ড্র করি, এখানে ড্র করতে হবে। কার্বন ড্র করা হয়ে গেল। কার্বনের দুপাশে দুটো CH3, এখানে CH3, এখানেও CH3 হয়ে গেল। আর একটা অক্সিজেন বাকি থাকলো। এবার আমরা শিখেছি কার্বন তার চারটে হাত কমপ্লিট করতে পারে, দুটো হাত কমপ্লিট হয়েছে, আরো দুটো বাকি, সেই দুটো বন্ড অক্সিজেনের সাথে যুক্ত। ঠিক আছে? তাহলে এবার সংকরায়ন নির্ণয় করি। এই কার্বনটা সব সিঙ্গেল বন্ড, সেজন্য sp3। এই কার্বনেও সব সিঙ্গেল বন্ড, sp3। এই কার্বনটা হয়ে যাবে কি, একটা তো ডবল বন্ড আছে, তার মানে sp2 সংকরায়িত হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল, প্রথমে এখানেও ড্র করতে হবে। এটা CH2 বন্ড CH, আচ্ছা CH2 আছে, তার মানে এখানে কার্বন চারটা হাত কমপ্লিট করতে হলে ডবল বন্ড দিতে হবে। এপাশে H, এই Hটাকে আমি নিচে বন্ড দিয়ে দেখাই, হয়ে গেল। তারপরে CN, সিঙ্গেল বন্ড C, Nটাকে যুক্ত করব। ঠিক আছে? N, এই কার্বনের চারটে হাত কমপ্লিট, এই মাঝের কার্বনটার এদিকে দুটো, একটা হাইড্রোজেন, এখানে একটা, চারটে হাত কমপ্লিট। এই কার্বনের একটা হাত কমপ্লিট আছে, নাইট্রোজেনের সাথে আর কটা হাত বানালে ওর চারটে কমপ্লিট হবে? অবশ্যই তিনটে, তাহলে নাইট্রোজেনের সাথে তিনটে বন্ড থাকবে। ঠিক আছে? এই হয়ে গেল স্ট্রাকচার বানানো। এবার সংকরায়ন, ডবল বন্ড আছে sp2, এখানেও একটা ডবল বন্ড আছে এই পাশে, তাহলে sp2 হয়ে যাবে। এই কার্বনটার সাথে একটা ট্রিপল বন্ড আছে, সেজন্য sp সংকরায়িত। আশা করি সংকরায়ন নির্ণয়ে আর কোনো অসুবিধা থাকবে না। তোমরা বাড়িতে বইতে আরো যা যা এক্সাম্পল আছে সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে থাকো, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। এবার আমরা যেটা শিখবো সেটা হলো সিগমা এবং পাই বন্ডের সংখ্যা নির্ণয় করা। সিগমা ও পাই বন্ধনের সংখ্যা নির্ণয়। এবার সিগমা বন্ধন মানে হলো যত এক বন্ধন আছে, যত সিঙ্গেল বন্ড, সেই সবগুলো হচ্ছে সিগমা বন্ড। ঠিক আছে? আর পাই মানে হচ্ছে এই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, সেখানেও পাই আছে। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে একটি সিঙ্গেল বন্ড মানে এখানে একটি সিগমা বন্ড আছে, একটি পাই বন্ড মানে এখানে একটি সিগমা প্লাস একটি পাই আছে, একটি ট্রিপল বন্ড মানে এখানে ট্রিপল বন্ড মানে এখানে একটি সিগমা প্লাস দুটো পাই আছে। এটা মনে রাখতে হবে। সিঙ্গেল বন্ড মানে তো একটি সিগমা, ডাবল বন্ড মানে একটি সিগমা একটি পাই, ট্রিপল বন্ড মানে একটি সিগমা দুটো পাই। ঠিক আছে? এবার আমরা কিছু যৌগ নিব এক্সাম্পল হিসেবে, তার মধ্যে সিগমা আর পাই বন্ডের সংখ্যাটা
ক্যালকুলেট করার চেষ্টা করব। এই যে যৌগ, এখানে তোমাকে বলবে যে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা নির্ণয় করো। কি করে করব? আমরা জানি একটি সিগমা একটি পাই, একটি সিঙ্গেল বন্ড মানে একটি সিগমা। তাহলে যতগুলো সিঙ্গেল বন্ড আছে সেখানে সিগমা লিখে দাও, সিগমা সিগমা। আগে সিঙ্গেল বন্ডগুলোকে সিগমা দিয়ে দিই, সিগমা সিগমা। এবার একটি ডবল বন্ড মানে একটি সিগমা একটি পাই, একটি সিগমা একটি পাই। ট্রিপল বন্ড মানে একটি সিগমা দুটো পাই, পাই আরেকটি পাই। এবার কাউন্ট করো সিগমা কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 10টি সিগমা পাওয়া গেল, প্লাস পাই কতগুলো পাওয়া গেল, 1 2 3 পাই। তাহলে 10 সিগমা 3 পাই পাওয়া গেল। এরকম করে বিভিন্ন এক্সাম্পল থাকবে যেখানে হয়তোবা তোমাকে স্ট্রাকচার করে নিতে হতে পারে, যেরকম আগে আমরা করে নিয়েছিলাম সম্প্রদায়ন নির্ণয় করার সময়। ঠিক সেরকম ভাবে স্ট্রাকচারটা করে নিয়ে সেখানে যদি কোথাও ট্রিপল বন্ড থাকে, ডবল বন্ড থাকে, সেটাকে ভালো করে লক্ষ্য করবে। ট্রিপল বন্ডে একটা সিগমা থাকবে, দুটো পাই থাকবে। ডবল বন্ডে একটা সিগমা একটা পাই, আর সিঙ্গেল বন্ড মানে তো একটাই সিগমা। সেরকম ভাবে সবগুলো লিখে নিয়ে কাউন্ট করে বসে দেবো, ব্যাস এইটুকুই ছিল। এরপর এবার যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে sp3 sp2 আর sp সংকরায়িত যে যৌগগুলো, সেই যৌগগুলোর মধ্যে কতগুলি পরমাণু সমতলে থাকবে, কতগুলি থাকবে না, সেই জিনিসটা আমাদের জানতে হবে। সমতল কথাটার মানে হচ্ছে প্লেনে থাকতে হবে। আর যদি কোনো পরমাণু প্লেনে না থাকে তাহলে কোথায় থাকতে পারবে, হয় অ্যাবভ দ্য প্লেন, মানে এটা যদি প্লেন হয়, হয় এর সামনের দিকে এগিয়ে থাকবে, সেটা অ্যাবভ দ্য প্লেন। আর যদি প্লেনের পেছনের দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলি বিলো দ্য প্লেন। এরকম করে থাকতে পারবে। আর যদি প্লেনেই রাখা হয় তাহলে সেটা আমরা বলি ইন প্লেন বা সমতলে আছে। তাহলে কতগুলো পরমাণু সমতলে আছে কতগুলো নেই সেটাকে কাউন্ট করতে আমরা পারি, সেটা তার সংকরায়ন অবস্থা দেখে। আচ্ছা, sp3 সংকরায়ন যখন হবে কোনো কার্বন, মনে রাখবে sp3 সংকরায়নের ক্ষেত্রে সেই কার্বন পরমাণুটা সমতলে থাকবে এবং প্লাস এর সাথে যুক্ত দুটি পরমাণু, কার্বন যে sp3 কার্বন, সেই কার্বনটা তো সমতলে থাকবে এবং কার্বনের সাথে যুক্ত যে কোনো দুটি পরমাণু সমতলে থাকতে পারে, সমতলে থাকবে, এটা মনে রাখতে হবে। sp2 এর ক্ষেত্রে কার্বন পরমাণু তো সমতলে থাকবেই এবং এই কার্বন পরমাণুর সাথে যতগুলো পরমাণু থাকবে তারা সবাই সমতলে থাকবে এবং প্লাস এর সাথে যুক্ত সব পরমাণু। sp এর ক্ষেত্রেও কার্বন পরমাণু তো সমতলে থাকবে এবং তার সাথে যুক্ত সকল পরমাণুগুলি সমতলে থাকবে। সেম টাইপ ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এক্সাম্পলে আমরা দেখব মিথেন। এবার মনে হতেই পারে এই বন্ডগুলো এরকম করে কেন দেখানো হলো। আসলে এটা এখানে বোঝাচ্ছে যে যেটা আমাদের একদম ওয়েজে লেখা আছে কালার করা, এই বন্ডটা বোঝাচ্ছে এই হাইড্রোজেন অ্যাবভ দ্য প্লেনে আছে, মানে কার্বনের থেকে, কার্বন যদি এই প্লেনে থাকে হাইড্রোজেনটা আছে তার সামনের দিকে, ঠিক আছে।
আর এই বন্ডটা বোঝাচ্ছে যে কার্বন যদি প্লেনে থাকে, এই হাইড্রোজেনটা আছে তার কার্বনের ব্যাক সাইডে, সেই জন্য বলা হয় এটা বিলো দ্য প্লেন। ঠিক আছে, আর যেটা আমরা ইন প্লেন মানে একদম বন্ড দিয়ে দেখানো হয়েছে সেটা হলো ইন প্লেন, মানে কার্বন যদি এই বোর্ডে থাকে, হাইড্রোজেন গুলো এই বোর্ডেই আছে, মানে সমতলেই আছে। বোঝা গেল? তাহলে এখানে এই কার্বন পরমাণুটা সমতলে আছে, সাথে এই দুটো হাইড্রোজেনও সমতলে আছে। সেম ভাবে ইথিলিনে দেখি। ইথিলিন প্রতিটি কার্বন sp2 সংকরায়িত। এবার sp2 সংকরায়িত মানে কার্বনগুলো তো সমতলে থাকবেই, সাথে তাদের যতগুলো হাইড্রোজেন, যতগুলো পরমাণু, সেই সবগুলো সমতলে থাকবে। তার মানে আমরা এটাকে এভাবে দেখাতে পারি যে টোটালটাই সমতলে আছে। সেম ভাবে অ্যালকাইন, যেটা ট্রিপল বন্ড আসবো, হাইড্রোকার্বনে যখন পড়াবো অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন এগুলোও পড়াবো। তো ট্রিপল বন্ডের ক্ষেত্রেও তো তাই হয়, কার্বনগুলো sp সংকরায়িত হলে তারা তো সমতলে থাকবেই, এবং তাদের সাথে যুক্ত সকল পরমাণু তারাও সমতলে থাকবে। তো যারা যারা সমতলে আছে তাদেরকে একবারে বক্স করে দেখানো হলো। এটা তো আলাদা আলাদা থাকলে বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম একটা বড় যৌগ দেয় যার মধ্যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড সব থাকবে, একটা এক্সাম্পল শুরু করি। এই যৌগতে যদি বলে যে কতগুলো পরমাণু সমতলে আছে, তখন কি করে বের করব? সবার প্রথমে sp থেকে যাই। ট্রিপল বন্ড আছে মানে sp মানে সেই কার্বনটাও থাকবে সমতলে, তার সাথে যুক্ত সমস্ত পরমাণু সমতলে, তার মানে হাইড্রোজেনও সমতলে, এই কার্বনও সমতলে। এই কার্বনে তো ট্রিপল বন্ড আছে, এটা থাকবেই স্বাভাবিক সমতলে। এবার ও যদি sp হয় তাহলে তার পাশের কার্বনটাও সমতলে থাকবে, কারণ এই sp কার্বনের সাথে যুক্ত সমস্ত পরমাণু সমতলে থাকে। এবার এই কার্বন সমতলে, এই কার্বনের সংকরায়ন কি sp2, এই যে পাশে ডাবল বন্ড দেখা যাচ্ছে তার মানে sp2 হলে কি কার্বনটা তো সমতলে থাকবে, সাথে যুক্ত সব পরমাণু সমতলে থাকবে, তার মানে এই হাইড্রোজেনও সমতলে থাকবে, এই কার্বনও সমতলে থাকবে। এই কার্বনে আসি, এই কার্বনটাতেও একটি ডাবল বন্ড আছে, তার মানে এটা sp2 অবশ্যই সমতলে থাকবে। সমতলে থাকলে তার সাথের হাইড্রোজেনও সমতলে থাকবে এবং তার পাশের কার্বনটাও সমতলে থাকবে। এবার এই কার্বনের ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু sp3 সংকরায়িত কার্বন, তাহলে sp3 সংকরায়িত হলে আমরা জানি সেই কার্বনটা সমতলে থাকবে এবং তার সাথে যুক্ত দুটো পরমাণু সমতলে থাকতে পারে। এবার এই কার্বনের সাথে যুক্ত এই পরমাণুটা তো অলরেডি সমতলে আছে, তাহলে আর একটাকে আমরা সমতলে ধরতে পারবো, তাহলে এই হাইড্রোজেনটাকে সমতলে নিতে পারি। তাহলে ওকে যদি আমরা এভাবে দেখাই, এতটুকু সমতলে আছে। তাহলে পরমাণু কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টি পরমাণু এখানে সমতলে আছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার নেক্সট আমরা শুরু করব কার্বনের ডিগ্রি নির্ণয়। ভীষণই ইজি, ভিডিওটি দেখতে থাকুন। তাহলে এবার আমরা শুরু করছি কার্বনের ডিগ্রি নির্ণয়। ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে যে মেন পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হলো যেই কার্বনের ডিগ্রি আমরা নির্ণয় করব, শুধু দেখব যে সেই কার্বনটির সাথে আর কতগুলো কার্বন যুক্ত আছে। এটা নিজেদের ভাষায় লিখে নিতে পারো, যেই কার্বনের ডিগ্রি
যেই কার্বনটির ডিগ্রি নির্ণয় করব, যেই কার্বনটির ডিগ্রি আমরা নির্ণয় করব শুধু দেখব সেই কার্বনটির সাথে আর কতগুলো কার্বন যুক্ত আছে। ঠিক আছে, এবার যদি দেখতে পাই যে সেই কার্বনটির সাথে আর একটি কার্বন যুক্ত আছে, তখন এই কার্বনটির ডিগ্রি হয়ে যাবে 1 ডিগ্রি বা প্রাইমারি। এবার যদি দেখি যেই কার্বনটির সংকরায়ন আমরা নির্ণয় করব তার সাথে দুটি কার্বন যুক্ত আছে, তাহলে তার ডিগ্রি হয়ে যাবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। যেই কার্বনটির ডিগ্রি নির্ণয় করব তার সাথে দেখব যদি 3টি কার্বন যুক্ত থাকে, তাহলে সেই কার্বনটির ডিগ্রি হয়ে যাবে 3 ডিগ্রি মানে টারশিয়ারি। 3 ডিগ্রি অবধি আমরা ডিগ্রি নির্ণয় করে থাকি সাধারণত। 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে কিছু এক্সাম্পল করি, তাহলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এইখানে প্রত্যেকটি কার্বনের ডিগ্রি নির্ণয় করি। কার্বন আছে কটা? 1 2 3 4 5, 5টা কার্বন আছে। 5টা কার্বনেরই ডিগ্রি নির্ণয় করব। তাহলে ফার্স্ট থেকে শুরু করি। এই কার্বনের সাথে আর কটা কার্বন যুক্ত আছে? এই কার্বনের সাথে আর একটা কার্বনই যুক্ত আছে। ডাইরেক্টলি দেখতে হবে, হ্যাঁ, একদম ডাইরেক্টলি কটা কার্বন যুক্ত? একটা আছে, তাহলে এই কার্বনটা হয়ে যাবে 1 ডিগ্রি। সেকেন্ড কার্বনে চলে যাই। এই কার্বনের সাথে কটা কার্বন যুক্ত আছে? একটা, দুটো, আবার নিচে একটা, 3টে। তাহলে এই কার্বনের ডিগ্রি হয়ে যাবে 3 ডিগ্রি। তার পাশেরটাতে চলে যাই। ওর সাথে ডাইরেক্টলি একটা কার্বনই যুক্ত আছে, সেটার জন্য 1 ডিগ্রি। এই কার্বনে চলে যাই। একটা, দুটো, ডাইরেক্টলি দুটো যুক্ত আছে, তার মানে 2 ডিগ্রি। এই কার্বনের ক্ষেত্রে ডাইরেক্টলি একটাই যুক্ত আছে, সেজন্য 1 ডিগ্রি। আশা করি ব্যাপারটা বোঝা গেল ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এভাবেই ডিগ্রি নির্ণয় করা হয়। শুধু যার ডিগ্রি নির্ণয় করব দেখব যে তার সাথে ডাইরেক্টলি কতগুলো কার্বন যুক্ত আছে। যদি একটা থাকে 1 ডিগ্রি, দুটো থাকলে 2 ডিগ্রি, তিনটে থাকলে 3 ডিগ্রি, এভাবে। ঠিক আছে, এরপর নেক্সট আমরা শুরু করব আমাদের সবথেকে ইম্পর্টেন্ট IUPAC নামকরণ, যেটা এখন তো দরকার হবে এবং যত উঁচু ক্লাসে উঠতে থাকবে তত আরো বেশি দরকার হবে IUPAC নামকরণ। ঠিক আছে, তো আশা করব আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরে গেছো ভালো করেই। এবার নেক্সট পার্টে আসবে IUPAC নামকরণ এবং তার পরবর্তী পার্টে আমরা আমাদের ইন্ডাকটিভ এফেক্ট, রেজোন্যান্স এফেক্ট এবং হাইপার কনজুগেটিভ এফেক্ট, এই টোটালটা কমপ্লিট করে 3টে পার্টে ভিডিওটিকে দেখতে পাবো। তো প্র্যাকটিস করতে থাকো যেগুলো আজকে করানো হলো, আর ক্লাসটি কিরকম লাগছে তোমাদের কাছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমিও নিজেকে সেইভাবে ইমপ্রুভ করতে পারবো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও, বাস লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।